নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ। আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব, অনেক সময় পেশেন্টরা আমাদের কাছে এসে বলেন, ভীষণ দুশ্চিন্তা নিয়ে বলেন, ডাক্তারবাবু আমার ফাইব্রয়েড আছে, কি হবে? অর্থাৎ ফাইব্রয়েডটা খুব কমন, কিন্তু ফাইব্রয়েডটা নিয়ে অনেকের অনেক দুশ্চিন্তা থাকে। আমরা আজ আলোচনা করব ফাইব্রয়েডের সাথে বন্ধ্যত্বের কোনো সম্পর্ক আছে কিনা, আদৌ কোনো সম্পর্ক আছে কিনা, এবং ফাইব্রয়েড থাকলে সেটা সবসময় ট্রিটমেন্ট দরকার কিনা সেই নিয়ে। মনে রাখবেন, আজ কিন্তু আমরা জেনারেলভাবে ফাইব্রয়েড নিয়ে আলোচনা কম করব। আমরা মেইনলি যেটা আলোচনা করব ফাইব্রয়েড এবং বন্ধ্যাত্ব নিয়ে। অবশ্যই আপনাদের যদি ফাইব্রয়েড এবং বন্ধ্যাত্ব সম্পর্ক কোনো প্রশ্ন থাকে, দয়া করে আমাদের ফেসবুক লাইভে যোগাযোগ করতে পারেন বা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আচ্ছা, ফাইব্রয়েড কি? তার আগে আমরা একটু বুঝে নিই একটুখানি আমাদের একজন মহিলাদের যে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট অর্থাৎ স্ত্রী জননাঙ্গ, তাতে কি কি অংশ থাকে। এই মডেলটা আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই হচ্ছে জরায়ু বা ইউটেরাস, এই হচ্ছে ভেজাইনা, জরায়ুর মুখটাকে বলে সার্ভিক্স, অর্থাৎ ভেজাইনা, সার্ভিক্স, ইউটেরাস, দুপাশে দুটো ফ্যালোপিয়ান টিউব, আর এই হচ্ছে ওভারি। ওভারির নিচে দুটো লিগামেন্ট থাকে, পাতলা পদ্মা মতো থাকে, তাকে বলা হয় ব্রড লিগামেন্ট। ফাইব্রয়েড মানে কি? ফাইব্রয়েড এক ধরনের বিনাইন টিউমার, অর্থাৎ ফাইব্রয়েডটা কোনো ম্যালিগনেন্ট নয়। আমরা জানি আমাদের শরীরের যে কোনো টিউমার দু ধরনের হতে পারে, বিনাইন অর্থাৎ যেটা ক্যান্সার নয়, অর্থাৎ যেটা এক জায়গা থেকে এক জায়গায় ছড়ায় না, আরেকটা হচ্ছে ম্যালিগনেন্ট, যেটা ক্যান্সার হতে পারে, এক জায়গা থেকে এক জায়গায় ছড়ায়। ফাইব্রয়েড হচ্ছে ইউটেরাসের একটা টিউমার। ইনফ্যাক্ট মহিলাদের শরীরের সব জায়গার মধ্যে সব থেকে মোস্ট কমন টিউমার হচ্ছে, মোস্ট কমন বিনাইন টিউমার হচ্ছে ফাইব্রয়েড। অর্থাৎ মহিলাদের শরীরে যেসব মাথা থেকে পা পর্যন্ত যেখানে বিনাইন টিউমার হয়, সব থেকে মোস্ট কমন হচ্ছে ফাইব্রয়েড। দেখা গেছে 100 জন মহিলার মধ্যে প্রায় 50 থেকে 60 জনের ফাইব্রয়েড থাকে, বিশেষ করে হয়। অর্থাৎ 100 জন মহিলার মধ্যে 60 থেকে 70 জনের ফাইব্রয়েড থাকা মানেই কিন্তু সবসময় কিন্তু যে সেটা ট্রিটমেন্ট লাগবে, সবসময় কিন্তু সেটা নয়। মনে রাখতে হবে ফাইব্রয়েডটা কিন্তু ম্যালিগনেন্ট নয়। ফাইব্রয়েড থেকে ম্যালিগনেন্সি হতে পারে, অর্থাৎ ফাইব্রয়েড থেকে ক্যান্সার হতে পারে, কিন্তু সেটার সম্ভাবনা প্রায় 1000 জনের মধ্যে একজনেরও কম। এবং ফাইব্রয়েডে ক্যান্সার হওয়ার সম্ভাবনা মেইনলি থাকে তাদের যাদের বয়স অনেক বেশি, অর্থাৎ 45-50 বছরের বেশি, যাদের 45-50 বছরের পরেও অতিরিক্ত মাসিক হচ্ছে, এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে ক্যান্সার, ইউটেরাসে ক্যান্সার হওয়ার, তাদের। না হলে ফাইব্রয়েডে ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অর্থাৎ ফাইব্রয়েড আছে মানে ফাইব্রয়েড রেখে দিলেই ক্যান্সার হবে, এইটা কিন্তু, এই ধারণাটা কিন্তু ঠিক নয়। আচ্ছা, এবার ফাইব্রয়েড কী কারণে হয়? আমরা এক্স্যাক্টলি জানি না ফাইব্রয়েড কী কারণে হয়, অর্থাৎ এক্স্যাক্ট কারণ জানা নেই। অনেক ধরনের থিওরি আছে, আমরা সেখানে যাচ্ছি না। একটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, অর্থাৎ আপনার মা বা বোন বা মাসির যদি ফাইব্রয়েড থাকে তাহলে আপনার ফাইব্রয়েড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাদের শরীরে ইস্ট্রোজেন বেশি থাকে বিভিন্ন কারণে, অর্থাৎ ইস্ট্রোজেন হরমোন বেশি থাকে, কারণ ফাইব্রয়েড দেখা গেছে ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট, অর্থাৎ ইস্ট্রোজেন হরমোন যাদের শরীরে বেশি থাকে তাদের ফাইব্রয়েড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন যাদের ওজন বেশি, যাদের এন্ডোমেট্রিওসিস বা পলিসিস্টিক ওভারি আছে তাদের ফাইব্রয়েড হওয়ার সম্ভাবনা থাকে, যাদের কোনো কারণে শরীরে ইস্ট্রোজেন বেশি ক্ষরণ হচ্ছে তাদের ফাইব্রয়েড হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া জাতিগতভাবে কারো কারো ফাইব্রয়েড হওয়ার সম্ভাবনা বেশি, বিশেষ করে যারা ব্ল্যাক আফ্রিকান, অর্থাৎ আফ্রিকান মহিলাদের শরীরে ফাইব্রয়েড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, এবার আমরা আসি ফাইব্রয়েডের টাইপ। ফাইব্রয়েড কী কী টাইপের হয়? আচ্ছা, ফাইব্রয়েডের টাইপটা বুঝতে গেলে আমরা যে অ্যানাটমিতে যে জায়গাটা বলেছিলাম সেই জায়গাটা আগে বুঝতে হবে। ইউটেরাসের মধ্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে ইউটেরাসের মেইন পার্ট, আরেকটা হচ্ছে ইউটেরাসের মুখ, যাকে আমরা বলি সার্ভিক্স। ইউটেরাসের যে মেইন বডি, সেখানে ফাইব্রয়েড তিনটে লোকেশানে হতে পারে। একটা হচ্ছে ইউটেরাসের মধ্যে একটা ক্যাভিটি থাকে, অর্থাৎ যেখান থেকে মাসিকটা বাইরে বেরোয়, সেই ক্যাভিটিকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম। ফাইব্রয়েড যদি একদম ক্যাভিটির মধ্যে থাকে তাকে বলা হয় সাব মিউকাস ফাইব্রয়েড। এই সাব মিউকাস ফাইব্রয়েডের কারণ, ফাইব্রয়েড কিন্তু সব থেকে কম লেস কমন, কিন্তু সাব মিউকাস ফাইব্রয়েডের জন্য কিন্তু বেশি সমস্যা, অর্থাৎ ব্লিডিং হওয়া, বন্ধ্যাত্ব হওয়া বা বারবার মিসক্যারেজ হওয়া সাব মিউকাস ফাইব্রয়েডের কারণে হতে পারে। দ্বিতীয় ফাইব্রয়েড হচ্ছে বাইরের দিকে থাকে, অর্থাৎ সাবসেরোসাল ফাইব্রয়েড, ইউটেরাসের বাইরের দিকে থাকে। সাবসেরোসাল ফাইব্রয়েডের কারণে সাধারণত ব্লিডিং বেশি হয় না, বন্ধ্যাত্বের কোনো সম্পর্ক হয় না। সাবসেরোসাল ফাইব্রয়েডের কারণে কখনো কখনো যেটা সমস্যা হয়, পেচ্ছাপ বা পায়খানা করতে কিছু সমস্যা হয়, কারণ সেটা অনেক সময় পেচ্ছাপের থলি বা পায়খানার রাস্তায় চাপ দিতে পারে। এছাড়া খুব একটা সমস্যা হয় না। আর সাবসেরোসাল ফাইব্রয়েড এক ধরনের বিশেষ ধরনের সাবসেরোসাল ফাইব্রয়েড হয়, যাকে বলা হয় পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড, অর্থাৎ যার একটা লম্বা সরু দড়ি মতো ইউটেরাসের সাথে থাকে। কখনো কখনো, খুব রেয়ারলি, সেটা প্যাঁচ খেয়ে যায়, যাকে টর্সান বলে, যার ফলে প্রচণ্ড ব্যথা হতে পারে এবং সেটা এমার্জেন্সি বেসিসে অপারেশন করতে হয়। না হলে অ্যাজ সাচ সাবসেরোসাল ফাইব্রয়েড খুব একটা সমস্যা করে না।
অর্থাৎ একটা বললাম সাবমিউকাস, যেটা ইউটেরাসের একদম ভেতরের দিকে, 2 নাম্বার হচ্ছে সাবসেরাস, যেটা হচ্ছে ইউটেরাসের একদম বাইরের দিকে, আর মাঝামাঝি একটা থাকে যেটা ইউটেরাসের ওয়ালে থাকে, যাকে বলা হয় ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড। ইন্ট্রামিউরাল ফাইব্রয়েডটা হচ্ছে সব থেকে কন্ট্রোভার্সি এবং সব থেকে বিতর্কের জায়গা, কারণ ইন্ট্রামিউরাল ফাইব্রয়েডের কারণে সত্যি বন্ধ্যাত্ব হয় কিনা, ইন্ট্রামিউরাল ফাইব্রয়েডের কারণে ব্লিডিং বেশি হয় কিনা, এটা কিন্তু একটা তর্ক সাপেক্ষ ব্যাপার। এটা নিয়ে কিন্তু এখনো ডাক্তারদের মধ্যে বা বিজ্ঞানীদের মধ্যে অনেক সন্দেহ বা তর্ক বিতর্কের অবকাশ রয়েছে। ইন্ট্রামিউরাল ফাইব্রয়েডের কারণে কখনো কখনো সমস্যা হয়, কিন্তু সবসময় সমস্যা নাও হতে পারে। তাহলে এই গেল ইউটেরাসের মধ্যেকার ফাইব্রয়েড। আরেক ধরনের ফাইব্রয়েড হয় সার্ভিক্সে, অর্থাৎ ইউটেরাসের মুখে ফাইব্রয়েড। সার্ভিক্সে ফাইব্রয়েডের কারণে সাধারণত বন্ধ্যত্ব হয় না। সার্ভিক্সে ফাইব্রয়েডের কারণে যেটা হয়, অনেক সময় পেচ্ছাপ আটকে যেতে পারে। সার্ভিক্সে ফাইব্রয়েডের কারণে অনেক সময় ডেলিভারি করার সময় অনেক সময় সেটা বাধা দিতে পারে, অর্থাৎ ডেলিভারি করার সময় অনেক সময় সমস্যা হয়। আরেক ধরনের ফাইব্রয়েড হচ্ছে ব্রড লিগামেন্ট, অর্থাৎ ইউটেরাসের বাইরের দিকে থাকে। ওই যে বললাম ইউটেরাসের বাইরে দুপাশে দুটো পর্দা থাকে, যাকে বলে ব্রড লিগামেন্ট, সেখানে ফাইব্রয়েড হতে পারে। সেই ফাইব্রয়েডের কারণে সাধারণত বন্ধ্যত্ব হয় না, সেই ফাইব্রয়েডের কারণে ব্লিডিং বেশি হয় না। সেই ফাইব্রয়েডের কারণে কখনো কখনো যেটা হয়, পেচ্ছাপের রাস্তা ইউরেটার বলে, অর্থাৎ আমাদের কিডনির থেকে দুপাশে দুটো পেচ্ছাপের নল নামে, যেটা আমাদের পেচ্ছাপের থলি পর্যন্ত নামে, যাকে বলা হয় ইউরেটার। সেই ইউরেটারে চাপ দেওয়ার কারণে কখনো কখনো কিডনির কিছু সমস্যা হতে পারে, অর্থাৎ কিডনির কাজ বাধাগ্রস্ত হতে পারে। এছাড়া ব্রড লিগামেন্ট ফাইব্রয়েডের কারণে আর কোনো সমস্যা কিছু হয় না। অর্থাৎ মেইন ফাইব্রয়েড হচ্ছে সাবমিউকাস, যেটা ভেতরে থাকে, যেটার কারণে বেশি সমস্যা হয়। দ্বিতীয় হচ্ছে সাবসেরোসাল, যেটার কারণে সমস্যা প্রায় হয় না বললেই চলে। 3 নাম্বার ইন্ট্রামিউরাল, যার কারণে কখনো কখনো সমস্যা হয়। 4 নাম্বার হচ্ছে সার্ভাইকাল, যার কারণে ডেলিভারির সময় অসুবিধা হয়। 5 নাম্বার ব্রড লিগামেন্ট, যার কারণে মাঝে মধ্যে পেচ্ছাপের কিছু সমস্যা হতে পারে। এবার আমরা আসি যে ফাইব্রয়েডের কারণে এক্স্যাক্টলি কি কি সমস্যা হয়। মনে রাখতে হবে ফাইব্রয়েডের কারণে কিন্তু পিরিয়ড ইরেগুলার হয় না। যদি আপনার পিরিয়ড ইরেগুলার হচ্ছে অথচ ফাইব্রয়েড আছে, তার মানে কিন্তু ফাইব্রয়েডের কারণে পিরিয়ড ইরেগুলার হচ্ছে না, অন্য কোনো কারণে পিরিয়ড ইরেগুলার হচ্ছে। ফাইব্রয়েডের কারণে কি কি সমস্যা হয় সেটা বোঝার আগে সব থেকে ইম্পর্টেন্ট যেটা বুঝতে হবে, ফাইব্রয়েডের কারণে বেশিরভাগ ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের কোনো সমস্যা হয় না, এবং ফাইব্রয়েড থাকলে বেশিরভাগ ক্ষেত্রে কোনো ট্রিটমেন্টের দরকার হয় না। এই কথাটা কিন্তু বারবার আমরা বলছি, কারণ এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। নাহলে এই নিয়ে কিন্তু অনেকের কিন্তু অনেক ভ্রান্ত ধারণা থাকে। ফাইব্রয়েড থাকা মানেই কিন্তু সবসময় সমস্যা না হতে পারে। অনেক সময় ফাইব্রয়েডটা জাস্ট আল্ট্রাসাউন্ড করতে পাওয়া যায়। ধরুন আপনার পেটে কোনো ব্যথা হচ্ছে, গ্যাসের সমস্যা হচ্ছে, হজমের সমস্যা হচ্ছে, আপনি আল্ট্রাসাউন্ড করলেন, রিপোর্টে বললো ফাইব্রয়েড আছে, সাথে সাথে আপনি ভয় পাবেন না। ফাইব্রয়েড থাকা মানেই সেটা ট্রিটমেন্ট দরকার হয় না। যদি ফাইব্রয়েডটা সাবমিউকোজাল হয়, তাহলে অবশ্যই তার কারণে হেভি ব্লিডিং হতে পারে। সেটা পিরিয়ডের সময় বেশি ব্লিডিং হতে পারে, অথবা পিরিয়ডের মাঝখানে ব্লিডিং, যাকে আমরা বলি ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং। অর্থাৎ ধরুন এই মাসে 24 তারিখ পিরিয়ড হলো, পরের মাসে 24 তারিখ পিরিয়ড হওয়ার কথা, কিন্তু কথা নেই বার্তা নেই, হঠাৎ করে পিরিয়ডের মাঝখানে ব্লিডিং হচ্ছে, হঠাৎ করে পরের মাসে 9 তারিখ ব্লিডিং হচ্ছে, 10 তারিখ ব্লিডিং হচ্ছে, এরকম হচ্ছে। কখনো কখনো সেই সাবমিউকোসাল ফাইব্রয়েড যদি ভেজাইনাতে নেমে আসে, তখন অনেক সময় ইন্টারকোর্সের পরে ব্লিডিং হতে পারে, যাকে আমরা বলি পোস্ট কয়টাল ব্লিডিং। তাছাড়া এই ফাইব্রয়েড যদি সাবমিউকোসাল হয়, তাহলে কখনো কখনো ডিসমেনোরিয়া হতে পারে, অর্থাৎ পিরিয়ডের সময় প্রচন্ড ব্যথা হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, হেভি ব্লিডিং হলে বা ডিসমেনোরিয়া অর্থাৎ পেইনফুল পিরিয়ড হলে আমাদের দেখতে হবে ফাইব্রয়েডের কারণেই হচ্ছে, নাকি জাস্ট ফাইব্রয়েডটা আছে বলে আমরা তাকে দোষ দিচ্ছি। হতে পারে যে আপনার অন্য কোনো সমস্যা, যে কারণে আপনার হেভি ব্লিডিং বা পেইনফুল পিরিয়ড হচ্ছে, ফাইব্রয়েডের কারণে হচ্ছে না। অর্থাৎ ফাইব্রয়েড ট্রিটমেন্ট করার আগে দেখতে হবে সত্যি ফাইব্রয়েডটাকে দোষ দেওয়া যায় না অন্য কোনো কারণ আছে। আর কি হতে পারে ফাইব্রয়েডের কারণে, ইন্ট্রামিউরাল ফাইব্রয়েডের কারণে ইউজুয়ালি কোনো সমস্যা হয় না, কিন্তু কখনো কখনো ইন্ট্রামিউরাল ফাইব্রয়েডের কারণে ইউটেরাসের সাইজ বড় হয়ে যেতে পারে, যার ফলে হেভি ব্লিডিং হতে পারে বা পেইনফুল পিরিয়ড হতে পারে। আর ফাইব্রয়েড যদি খুব বেশি বড় হয়, বিশেষ করে ইন্ট্রামিউরাল বা সাবসেরাস ফাইব্রয়েড হয়, অর্থাৎ ইউটেরাসের বাইরের দিকে থাকে, অথবা ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড অর্থাৎ ইউটেরাসের বাইরে যে লিগামেন্ট সেখানে থাকে, অথবা সার্ভাইকাল ফাইব্রয়েড অর্থাৎ সার্ভিক্স বা ইউটেরাসের মুখে ফাইব্রয়েড থাকে, তার কারণে কখনো কখনো পেচ্ছাপের সমস্যা হয়, পেচ্ছাপ করতে গেলে ব্যথা হয়, পেট ভারী ভারী লাগে, তলপেটটা বড় হচ্ছে মনে হচ্ছে, তলপেট ভারী ভারী লাগে মনে হয়, পায়খানা করতে অসুবিধা হয়। বিশেষ করে ফাইব্রয়েডটা যদি ইউটেরাসের পেছন দিকে থাকে, তাহলে সেটা রেকটাম বা মলদ্বারে চাপ দিতে পারে। সামনের দিকে থাকলে সেটা মূত্রথলিতে বা ইউরিনারি ব্লাডারে চাপ দিতে পারে। কখনো কখনো ফাইব্রয়েডটা যদি নিচের দিকে থাকে, খুব রেয়ারলি কখনো কখনো ফাইব্রয়েডটা এমন জায়গায় থাকে যার ফলে অনেক সময় ইন্টারকোর্সের সময় ব্যথা হতে পারে, বিশেষ করে পেনিস যদি খুব ভেতরে থাকে তখন। এবার আসি ফাইব্রয়েডের কারণে বন্ধ্যাত্ব বা মিসক্যারেজ হয় কিনা সে কারণে। আচ্ছা,
মনে রাখতে হবে, ধরুন আপনার বন্ধাত্ব আছে বা বারবার মিসক্যারেজ হচ্ছে এবং আপনার আল্ট্রাসাউন্ডে দেখা গেল ফাইব্রয়েড আছে, তার মানে এই নয় যে ফাইব্রয়েডের কারণে বন্ধাত্ব হচ্ছে, তার মানে এই নয় যে ফাইব্রয়েডের কারণে আপনার মিসক্যারেজ হচ্ছে। হ্যাঁ, কখন আমরা ফাইব্রয়েডকে দোষারোপ করবো? যখন ফাইব্রয়েডটা সাবমিউকোসাল থাকছে, অর্থাৎ যখন ফাইব্রয়েডটা ইউটেরাসের ভেতরে থাকছে, ক্যাভিটির মধ্যে থাকছে, তখন বলতে পারি যে ফাইব্রয়েডের কারণে আপনার বন্ধাত্ব হচ্ছে বা ফাইব্রয়েডের কারণে বারবার মিসক্যারেজ হচ্ছে বা এই ফাইব্রয়েডের কারণে আপনার বারবার আইভিএফ ফেলিওর হচ্ছে। ফাইব্রয়েডটা যদি সাবসেরাস থাকে, সার্ভাইকাল ফাইব্রয়েড থাকে বা ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড থাকে, 100% নিশ্চিত থাকবেন এই ফাইব্রয়েডের কারণে আপনার বন্ধাত্ব হচ্ছে না বা এই ফাইব্রয়েডের কারণে আপনার মিসক্যারেজ হচ্ছে না। অর্থাৎ ধরুন আপনার সাবসেরাস ফাইব্রয়েড আছে অথচ আপনার বাচ্চা আসতে অসুবিধা হচ্ছে, তার মানে কিন্তু ফাইব্রয়েডের কারণে সমস্যা হচ্ছে না এবং এই ফাইব্রয়েডের কোনো ট্রিটমেন্ট দরকার নেই, আপনার সমস্যাটা অন্য কোনো জায়গায়। এইসব ক্ষেত্রে ফাইব্রয়েডের সমস্যা ট্রিটমেন্ট করলে হিতে বিপরীত হতে পারে। এবার যেটা আসলাম সব থেকে তর্কের জায়গা, সেটা হচ্ছে ইন্ট্রামিউরাল, অর্থাৎ ফাইব্রয়েড ইউটেরাসের বাইরেও নয় ভেতরে নয়, ইউটেরাসের দেয়ালের গায়ে আছে, যাকে বলা হয় ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড। তার কারণে বন্ধাত্ব হতে পারে কিনা, তার কারণে মিসক্যারেজ হতে পারে কিনা। যদি ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড থাকে তাহলে আমাদের দেখতে হবে ফাইব্রয়েডের সাইজ কতটা বড়, সেটা ক্যাভিটিকে ডিস্টর্ট করছে কিনা, অর্থাৎ ইউটেরাসের ভেতরের লাইনকে সমস্যা করছে কিনা। কিভাবে আমরা বুঝতে পারি? এমআরআই করে বুঝতে পারি, 3D আল্ট্রাসাউন্ড করে বুঝতে পারি, অথবা সোনোসালপিঙ্গোগ্রাফি করে বুঝতে পারি। যদি ক্যাভিটিকে সেটা প্রবলেম করে তাহলেই সম্ভবত ইন্ট্রামিউরাল ফাইব্রয়েডের কারণে আপনার বন্ধাত্ব হচ্ছে বা ইন্ট্রামিউরাল ফাইব্রয়েডের কারণে আপনার প্রেগনেন্সি থাকছে না বা মিসক্যারেজ হচ্ছে। না হলে ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড থাকা মানেই সেটার কারণে বন্ধাত্ব হচ্ছে না, সেটার কারণে মিসক্যারেজ হচ্ছে না। অর্থাৎ ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড থাকলে আমাদের খুব সাবধানতা নিয়ে দেখতে হবে সত্যি এই ফাইব্রয়েডটা আপনার মিসক্যারেজ বা বন্ধাত্বের জন্য দায়ী কি না। এবার আসি ফাইব্রয়েডের আমরা কিভাবে ট্রিটমেন্ট করতে পারি। ইন জেনারেল আগে আমরা আসি যে ধরুন বন্ধাত্বের সমস্যা নেই, তাহলে ইন জেনারেল ফাইব্রয়েডের ট্রিটমেন্ট কিভাবে করা হয়। প্রথমে আসি মেডিকেল ট্রিটমেন্ট, অর্থাৎ ওষুধ দিয়ে ট্রিটমেন্ট। ওষুধ দিয়ে ট্রিটমেন্ট আমরা কি কি করতে পারি? সিম্পল ট্রিটমেন্ট, যাতে আপনার প্রেগনেন্সিতে কোনো সমস্যা কিছু করবে না, সেটা হচ্ছে যখন পিরিয়ড হবে, যদি হেভি পিরিয়ড হয়, পিরিয়ড চলাকালীন আমরা আপনাকে ট্রানেক্সামিক অ্যাসিড বা ব্যথার ওষুধ দিতে পারি, যে কারণে আপনার ব্যথা কম হতে পারে, ব্লিডিং কম হতে পারে। 2 নাম্বার কিভাবে ট্রিটমেন্ট করতে পারি? হরমোনাল ট্রিটমেন্ট দিতে পারি, সেটা ইনজেকশন হতে পারে, সেটা কিছু ট্যাবলেট হতে পারে, যেমন ইউলিপ্রিস্টল জাতীয় ট্যাবলেট বা মিফেপ্রিস্টন জাতীয় ট্যাবলেট। কিন্তু মনে রাখতে হবে মিফেপ্রিস্টন বা ইউলিপ্রিস্টল জাতীয় ট্যাবলেট প্রবলেম হচ্ছে না। মনে রাখতে হবে আপনি যদি ইউলিপ্রিস্টল বা মিফেপ্রিস্টন জাতীয় ট্যাবলেট যদি খান তাহলে আপনার প্রেগনেন্সি আসবে না, অথবা আপনি সে সময় কনসিভ করতে পারবেন না। কাজেই আপনি যদি বন্ধাত্বের শিকার হন তাহলে কিন্তু হরমোন জাতীয় ওষুধ দিয়ে কিন্তু ফাইব্রয়েডের ট্রিটমেন্ট করা ঠিক নয়। অনেক সময় আমরা দেখি পেশেন্ট এরকম করছে, আগে ফাইব্রয়েডটাকে হরমোন জাতীয় ট্রিটমেন্ট দিয়ে ছোট করে তারপরে আসছে ট্রিটমেন্টের জন্য। এটা কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ এই কারণে কিন্তু আপনার বন্ধাত্বে দেরি হতে পারে, অর্থাৎ প্রেগনেন্সি আসার সময় আরও দেরি হতে পারে। কেউ কেউ দেখি ডিএমপিএ জাতীয় ইনজেকশন নেন, ডিপোমেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট। এই ট্রিটমেন্ট নেওয়া উচিত নয় ফাইব্রয়েডের ক্ষেত্রে, বিশেষ করে কেন এই ট্রিটমেন্ট যদি বন্ধ করা হয় তার পরেও কিন্তু প্রেগনেন্সি আসতে অন্তত 1 বছর সময় লেগে যায়। কাজেই আপনার যদি বন্ধত্ব থাকে, কাজে ফাইব্রয়েডের জন্য ট্রিটমেন্ট করতে হয়, তাহলে কিন্তু সেটা হরমোন জাতীয় ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা যাবে না। আবার মনে রাখতে হবে সবসময় ফাইব্রয়েড আছে মানে তাকে ট্রিটমেন্ট করতে হবে তা নয়। যদি ট্রিটমেন্ট করতে হয়, যদি আপনার বন্ধাত্বের কোনো ব্যাপার না থাকে, অর্থাৎ আপনি যদি প্রেগনেন্সি প্ল্যান না করে থাকেন, তাহলে আমরা হরমোন জাতীয় ওষুধ দিতে পারি। হরমোন জাতীয় ওষুধ কখনো কখনো আমরা অপারেশনের আগে ফাইব্রয়েডের সাইজ ছোট করার জন্য দিই, যদিও সবসময় সেটা দিয়ে লাভ হয় না, কখনো কখনো দিই। এবার অপারেশন মানে হচ্ছে যদি আপনি প্রেগনেন্সি বা জন্য প্ল্যান করেন অথবা পরবর্তীকালে ভাবেন যে আপনি প্রেগনেন্সি প্ল্যান করবেন, তাহলে যেটা করা হয় সেটা হচ্ছে শুধু যে ফাইব্রয়েড আছে ফাইব্রয়েডটা বাদ দেওয়া হয়, ইউটেরাস রেখে দেওয়া হয়, যাকে বলা হয় মায়োমেক্টমি। আরেকটা হচ্ছে পুরো ইউটেরাস বাদ দেওয়া, অর্থাৎ যদি ধরুন আপনার আর কোনো প্রেগনেন্সির প্ল্যান না থাকে, অর্থাৎ আপনার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, তাহলে পুরো ইউটেরাস বাদ দেওয়া হয়। অর্থাৎ ফাইব্রয়েডের অপারেশন মেইনলি দুভাবে করা, একটা হচ্ছে মায়োমেক্টমি, একটা হচ্ছে হিস্টেরেক্টমি। হিস্টেরেক্টমি মানে ইউটেরাস বাদ দেওয়া, মায়োমেক্টমি মানে হচ্ছে ইউটেরাসটা রাখা, শুধু ফাইব্রয়েডটা বাদ দেওয়া। অপারেশন কিভাবে করা হয়? মনে রাখতে হবে আগেকার দিনে পেট ওপেন করে করা হতো, কিন্তু এখনকার দিনে আমরা মাইক্রো সার্জারি প্রেফার করি, অর্থাৎ এন্ডোস্কোপিক সার্জারি, যাতে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারেন, যাতে পেটে বড় কাটা দাগ না থাকে, যাতে আপনাকে বেশি দিন হসপিটালে ভর্তি থাকতে না হয়। এন্ডোস্কোপি দুভাবে করা হয়, আপনার যদি ফাইব্রয়েডটা বাইরের দিকে থাকে বা ইন্ট্রামিউরাল থাকে তাহলে ল্যাপারোস্কোপি, অর্থাৎ পেটে ফুটো করে পেটে ক্যামেরা দিয়ে ওপেন করে সেখান দিয়ে ফাইব্রয়েডটা বের করা হয়। ফাইব্রয়েডটা সাধারণত ছোট ছোট করে পিস করে মসসেলেটার বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে সেটা দিয়ে বের করা হয়।
কিন্তু ফাইব্রয়েডটা যদি সাবমিউকোজাল হয় তাহলে হিস্টেরোস্কোপি অর্থাৎ ইউটেরাসের ভেতরে ক্যামেরা ঢুকিয়ে বের করতে হয়, যেখানে আপনার পেটে ফুটো করার কোনো দরকার হয় না। অর্থাৎ ফাইব্রয়েড অপারেশন দুভাবে করা হয়, একটা হচ্ছে পেট কেটে, যেটা আজকালকার দিনে আমরা সাধারণত করতে চাই না। 2 নম্বর হচ্ছে এন্ডোস্কোপি, যেটা আবার দুভাবে, একটা হচ্ছে ল্যাপারোস্কোপি, একটা হচ্ছে হিস্টেরোস্কোপি। এছাড়া আর কিছু নন ইনভেসিভ ট্রিটমেন্ট আছে, অর্থাৎ কোনো অপারেশন না করে ট্রিটমেন্ট করা যায়। যেমন এক ধরনের ট্রিটমেন্ট হচ্ছে ইউএই, ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন। এই অপারেশন সব ধরনের ফাইব্রয়েডের ক্ষেত্রে করা যায় না, কিছু কিছু ফাইব্রয়েডের ক্ষেত্রে করা যায়। কিভাবে করা হয়? ইউটেরাসে দুটো আর্টারি থাকে, দুটো ধমনী থাকে, যেটা ইউটেরাসকে ব্লাড সাপ্লাই করে, যাকে বলা হয় ইউটেরাইন আর্টারি। সেই ইউটেরাইন আর্টারিতে ব্লাড ফ্লো বন্ধ করে দেওয়া হয়, যার ফলে ফাইব্রয়েড রক্ত না পেয়ে ফাইব্রয়েডটা মরে যায়। এই অপারেশন তাদের ক্ষেত্রে সব থেকে, মানে অপারেশন নয়, এটা একটা পদ্ধতি, যেটা হচ্ছে আপনাকে পুরো অজ্ঞান হতে হবে না, অপারেশন করতে হবে না, জাস্ট আপনার কুচকি দিয়ে আপনার ইউটেরাসের ধমনীতে একটা ইঞ্জেকশন ঢুকিয়ে দেওয়া হবে, যার ফলে ইউটেরাসের ধমনী ব্লাড ফ্লোটা নষ্ট হয়ে যাবে। এই পদ্ধতি সব থেকে ভালো হয় তাদের ক্ষেত্রে যারা পরবর্তী প্রেগনেন্সি প্ল্যান করছেন না। যদি আপনি পরবর্তী প্রেগনেন্সি প্ল্যান করে থাকেন, তাহলে এই অপারেশন, এই পদ্ধতি করা যাবে কিনা সেটা কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারের সাথে ভালোভাবে কথা বলা উচিত। আর কোনো কোনো সেন্টারে, যদিও সব সেন্টারে এটা অ্যাভেলেবেল নয়, সেটা হচ্ছে এমআরআই গাইডেড ফোকাস আল্ট্রাসাউন্ড বলে এক ধরনের পদ্ধতি আছে, যাতে এমআরআই এর মাধ্যমে বিশেষ ধরনের আল্ট্রাসাউন্ড এনার্জি দিয়ে ফাইব্রয়েডকে নষ্ট করে দেওয়া হয়। এটা কিছু কিছু ক্ষেত্রে করে দেওয়া হয়। আচ্ছা, এবার সব থেকে বড় প্রশ্ন, ফাইব্রয়েড কখন ট্রিটমেন্ট করতে হবে? এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। মনে রাখতে হবে সব ফাইব্রয়েডের ট্রিটমেন্ট দরকার নেই। ফাইব্রয়েডের ট্রিটমেন্ট দরকার যদি ব্লিডিং হয় ফাইব্রয়েডের কারণে, তার আগে শিওর হতে নিতে হবে যে ফাইব্রয়েডের কারণেই ব্লিডিং হচ্ছে, অন্য কোনো কারণে ব্লিডিং হচ্ছে না। 2 নম্বর, যদি প্রচণ্ড পেট ব্যথা হয় এবং সেটা ফাইব্রয়েডের কারণেই হচ্ছে, সেটা শিওর হতে হবে। 3 নম্বর, আপনার পেট বড় হয়ে যাচ্ছে, প্রেশার সিমটম অর্থাৎ পেচ্ছাপ বা পায়খানা করতে সমস্যা হচ্ছে, আবার বলবো সেটা আগে দেখে নিতে হবে ফাইব্রয়েডের কারণেই হচ্ছে কিনা, তাহলে আমরা ট্রিটমেন্ট করি। এবার আসবো সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আমাদের আজকের আলোচনার মেইন আলোচ্য বিষয়, সেটা হচ্ছে ফাইব্রয়েড এবং বন্ধ্যাত্ব থাকলে বা বারবার মিসক্যারেজ হচ্ছে, সে তখন কখন আমরা ফাইব্রয়েডটাকে ট্রিটমেন্ট করব। যদি বন্ধ্যাত্ব থাকে, আগে দেখে নিতে হবে বন্ধ্যাত্বের অন্য কোনো কারণ আছে কিনা, আপনার হাজবেন্ডের স্পাম ঠিক আছে কিনা, আপনার টিউব ঠিক আছে কিনা, আপনার ওভারি ঠিক আছে কিনা, অর্থাৎ এএমএইচ ঠিক আছে কিনা। আর যদি মিসক্যারেজ হয়ে থাকে, তাহলে বারবার মিসক্যারেজ হচ্ছে, তাহলে দেখতে হবে মিসক্যারেজের কারণ কি। অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, এটা টেস্ট করা আছে কিনা, আপনার ক্যারিওটাইপ করা আছে কিনা, হাজবেন্ডের স্পাম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন করা আছে কিনা, অর্ডিনারি সিমেন অ্যানালিসিস নয়, স্পাম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন করা আছে কিনা। অর্থাৎ জাস্ট ফাইব্রয়েড আছে তাহলেই কিন্তু ট্রিটমেন্ট করতে হবে, এরকম নয়। এবার ট্রিটমেন্ট কিসের উপর ডিপেন্ড করছে? যদি দেখা যাচ্ছে আপনার বেশি ব্লিডিং হচ্ছে এবং অন্য কোনো কারণ পাওয়া যাচ্ছে না, তার সাথে আপনার বন্ধ্যাত্ব আছে বা বারবার মিসক্যারেজ হচ্ছে, তাহলে ব্লিডিংয়ের জন্য আমাদের ফাইব্রয়েডটাকে ট্রিটমেন্ট করতে হবে। এবার দেখা গেল সাবমিউকাস ফাইব্রয়েড আছে, আপনার বন্ধ্যাত্ব আছে অথবা আপনার বারবার মিসক্যারেজ হচ্ছে, তাহলে অবশ্যই সাবমিউকাস ফাইব্রয়েডকে ট্রিটমেন্ট করতে হবে। ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড আছে, সেটা ট্রিটমেন্ট করা হবে কিনা ডিপেন্ড করছে কতটা বড় সাইজ, আপনার ব্লিডিং হচ্ছে কিনা এবং বন্ধ্যাত্বের অন্য কোনো কারণ যদি পাওয়া না যায় তাহলে। না হলে ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড থাকলেই সবসময় যে সেটা বন্ধ্যাত্বের কারণ না হতে পারে, সেটা সবসময় মিসক্যারেজের কারণ না হতে পারে। যদি দেখা যায় অন্য কোনো ট্রিটমেন্ট কাজ করছে না প্রেগনেন্সির ক্ষেত্রে, তখন আমরা সেটা অপারেশনের কথা ভাবি। সাবসেরাস ফাইব্রয়েড থাকলে সেটা ট্রিটমেন্ট করে বন্ধ্যাত্বে কোনো লাভ হবে না, সেটা ট্রিটমেন্ট করে মিসক্যারেজে কোনো লাভ হবে না। একমাত্র যেটা বললাম পেডাঙ্কুলেটেড সাবসেরাস ফাইব্রয়েড, অর্থাৎ সাবসেরাস ফাইব্রয়েডটা যদি খুব একটা সরু দড়ির মতো একটা স্ট্রাকচারের মাধ্যমে লেগে থাকে ইউটেরাসের সাথে, তাহলে সেটা অপারেশন করার কথা ভাবা যেতে পারে, কিন্তু সেটা অপারেশন করে বন্ধ্যাত্বে কোনো লাভ হবে না, মিসক্যারেজের চান্স কমবে না। সেটা অপারেশন করে আপনার টর্শন অর্থাৎ যে অ্যাকিউট এমার্জেন্সি, ফাইব্রয়েডটা যে প্যাঁচ খেয়ে যেতে পারে, যার ফলে হঠাৎ করে খুব সাডেন সিভিয়ার পেইন হতে পারে, সেটা কম হতে পারে, না হলে এটা অপারেশন করে লাভ হবে না। অর্থাৎ সামারি করলে দাঁড়াচ্ছে, যদি আপনার বন্ধ্যাত্ব থাকে বা মিসক্যারেজ বারবার হয়ে থাকে, যদি আপনার সাবমিউকাস ফাইব্রয়েড হয় অবশ্যই অপারেশন করতে হবে, যদি সাবসেরাস ফাইব্রয়েড হয় অপারেশন করে খুব একটা লাভ হবে না, যদি ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড হয় তার সাথে বেশি ব্লিডিং হচ্ছে অপারেশন করা যেতে পারে। যদি দেখা যাচ্ছে বন্ধ্যাত্ব বা মিসক্যারেজ অন্য কোনো কারণে এবং ইন্ট্রামিউরাল ফাইব্রয়েডটা অনেক বড় এবং সেটা ইউটেরাসের ক্যাভিটিকে ডিস্টর্ট করছে, অর্থাৎ ইউটেরাসের ক্যাভিটিকে অ্যাবনর্মাল করে দিচ্ছে, তাহলে সেটা অপারেশন করে লাভ হবে, না হলে অপারেশন করে লাভ হবে না। এবার আসি ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা যাবে কিনা যদি আপনার ফাইব্রয়েড থেকে থাকে। সিম্পল ওষুধ দেওয়া যায়, যেটা পিরিয়ডের সময় শুধুমাত্র দেওয়া যেতে পারে, যেটা সারা মাস ধরে দেওয়া যাবে না, যেমন ধরুন ট্রানেক্সামিক অ্যাসিড অথবা হচ্ছে মেফেনামিক অ্যাসিড, যেটা শুধু পিরিয়ডের সময় দেওয়া যায়, কারণ এই ওষুধগুলো সাধারণত বাচ্চা আসার ক্ষেত্রে কোনো সমস্যা করে না। কিন্তু অন্য কোনো হরমোন ট্রিটমেন্ট দেওয়া যাবে কিনা, যেমন জিএনআরএইচ অ্যাগনিস্ট বলে ইনজেকশন, লিউপ্রোলাইড জাতীয় ইনজেকশন দেওয়া যাবে কিনা, না দেওয়া যাবে না। ইউজিপ্রিস্টাল জাতীয় ট্যাবলেট খাওয়া যাবে কিনা, না খাওয়া যাবে না।
মিফেপ্রিস্টন জাতীয় ট্যাবলেট খাওয়া যাবে কিনা, না যাবে না। এগুলো একমাত্র তখনই নেওয়া যাবে যদি আপনি প্রেগনেন্সির প্ল্যান না করে থাকেন, কারণ এই হরমোন ট্রিটমেন্ট যতদিন চলবে ততদিন কিন্তু প্রেগনেন্সি আসবে না। আমরা অনেক সময় দেখি যেসব মহিলার বয়স বেশি, যাদের এজ কম, যাদের হাজবেন্ডের স্পার্মের কন্ডিশন ভীষণ খারাপ আছে, তারা ফাইব্রয়েড আছে বলে ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট বা হচ্ছে মিফেপ্রিস্টন জাতীয় ট্যাবলেট নিচ্ছেন। এটা কিন্তু ডেঞ্জারাস টেন্ডেন্সি। কেন? এক হচ্ছে আপনার বয়স বেশি, আপনার খুব বেশি সময় নেই, খুব বেশি দিন দেরি করলে আপনার আর প্রেগনেন্সি আসবে না। আপনার এজ কম, খুব বেশি দিন দেরি করলে ওভারিতে ডিমের সংখ্যা শেষ হয়ে যাবে। আপনার হাজবেন্ডের স্পার্ম খুব কম আছে, খুব বেশি দিন দেরি হলে সেটা জিরো হয়ে যেতে পারে। এই অবস্থায় যদি আপনি বন্ধাত্বের ট্রিটমেন্ট দেরি করেন তাহলে কিন্তু আপনার প্রেগনেন্সি নাও আসতে পারে। কাজেই এই অবস্থায় যদি আপনি ইউলিপ্রিস্টাল বা মিফেপ্রিস্টন জাতীয় ট্যাবলেট নেন অথবা জিএনআরএস জাতীয় ইনজেকশন নেন, যার মাধ্যমে আপনি শুধু শুধু ফাইব্রয়েডটার সাইজ ছোট করার জন্য ট্রিটমেন্ট করছেন, তাহলে ফাইব্রয়েডের সাইজ ছোট হতে পারে কিন্তু আপনার প্রেগনেন্সি আসবে না। কারণ এই ক্ষেত্রে অনেক সময় ফাইব্রয়েডটার কিন্তু ট্রিটমেন্ট করার কোনো দরকারই হয় না। অর্থাৎ ফাইব্রয়েডের জন্য হরমোনাল ট্রিটমেন্ট নিচ্ছেন মানে আপনি শুধু শুধু কিন্তু সময়ের অপচয় করছেন। কাজে এটা কিন্তু ডাক্তারের সাথে আপনাকে ভালো করে কথা বলতে হবে। এবার তাহলে আসবো কিভাবে আপনার বন্ধাত্ব এবং অথবা মিসক্যারেজ হচ্ছে বারবার, ফাইব্রয়েড আছে, সাবমিউকাস ফাইব্রয়েড অথবা বড় ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড অথবা বেশি ব্লিডিং হচ্ছে, কিভাবে ফাইব্রয়েডটা ট্রিটমেন্ট করা যাবে। একমাত্র উপায় হচ্ছে অপারেশন করা। অবশ্যই হিস্টেরেক্টমি নয়, কারণ আপনার ইউটেরাস আমাকে রাখতে হবে। আমি শুধু ফাইব্রয়েডটা বের করব, কিভাবে বের করব? মায়োমেক্টমি। এবং সেটা যেটা বললাম পেট কেটে নয়, কারণ পেট কেটে অপারেশন করলে তার অনেক কমপ্লিকেশন হতে পারে। আমরা প্রেফারেবলি চাই ল্যাপারোস্কোপি বা হিস্টেরোস্কোপি করে, অর্থাৎ মাইক্রো সার্জারি করে করা। অপারেশনের কি কোনো রিস্ক আছে কিনা? অবশ্যই রিস্ক আছে। মনে রাখতে হবে 1000 জন যদি অপারেশন করেন তার মধ্যে 2 থেকে 3 জনের সিরিয়াস রিস্ক হতে পারে। এটা রাস্তা পার হওয়ার মতো। সবাই রাস্তা পার হলে কি সবার কি অ্যাক্সিডেন্ট হয়? হয় না, কিন্তু কারো কারো অ্যাক্সিডেন্ট হতে পারে। কি কি অ্যাক্সিডেন্ট? প্রথম কথা, আমরা ধরুন আপনাকে বললাম যে আমরা মাইক্রো সার্জারি করে করব, কিন্তু কখনো কখনো দেখা যায় কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে অপারেশনের সময়, যে কারণে আমি মাইক্রো সার্জারি করে করতে পারলাম না, পেট কাটার দরকার হতে পারে। কখনো কখনো, সাধারণত দরকার হয় না, খুব কম ক্ষেত্রে দরকার হয় না। 2 নম্বর, যে কোনো অপারেশনে যা রিস্ক থাকে, অ্যানেস্থেশিয়া রিলেটেড রিস্ক, ব্লিডিং হতে পারে, বিভিন্ন অর্গ্যান অর্থাৎ খাদ্যনালী, পেচ্ছাপের রাস্তা, আশেপাশে যে বড় রক্তনালী থাকে তাতে আঘাত লাগতে পারে। কখনো কখনো অপারেশনের ফলে অপারেশন অর্থাৎ অপারেশন করা হলো, পরে দেখা গেল ভেতরে ব্লিডিং হচ্ছে, যার ফলে আরেকবার অপারেশনের দরকার হতে পারে। খুব কম ক্ষেত্রেই দরকার হয়, সচরাচর দরকার হয় না। বেশি ব্লিডিং হতে পারে। মায়োমেক্টমি অপারেশনের আগে যেটা আমরা অবশ্যই বলি, এটাতে আমরা সাধারণত ব্লাড হাতে নিয়ে অপারেশন করি, কারণ এটাতে বেশি ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এমন কিছু টেকনিক ইউজ করি যাতে ব্লিডিংটা কমানো যায়। কিন্তু কোনো টেকনিক যদি কাজ না করে, লাস্ট রিসোর্ট হিসেবে ধরুন আমরা প্ল্যান করছিলাম মায়োমেক্টমি, কিন্তু দেখা গেল কোনোভাবে রক্তপাত থামানো যাচ্ছে না, ব্লাড দিয়ে থামানো যাচ্ছে না, বিভিন্ন ধরনের ইনজেকশন দিয়ে থামানো যাচ্ছে না, বিভিন্ন ধরনের সেলাই ব্যবহার করে থামানো যাচ্ছে না, তখন লাস্ট রিসোর্ট হিসেবে যেটা আমরা করি হিস্টেরেক্টমি অর্থাৎ ইউটেরাস বাদ দেওয়া। এটা খুব দুর্ভাগ্যজনক, কিন্তু কখনো কখনো হতে পারে। আবার মনে রাখবেন, জিনিসটা ভালো করে বুঝতে হবে, ভুল বুঝবেন না। ইউটেরাস বাদ দেওয়া কিন্তু আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু যদি মায়োমেক্টমি করতে হয় অর্থাৎ ফাইব্রয়েড অপারেশন করতে যাচ্ছি আমি, আমার প্ল্যান হচ্ছে ইউটেরাস রাখা, 100 জনের যদি এরকম অপারেশন করতে যায়, 100 জনের মধ্যে একজনের হতে পারে এরকম কন্ডিশন যে প্রচন্ড ব্লিডিং হচ্ছে, কোনোভাবে ব্লিডিংটা বন্ধ করা যাচ্ছে না, তখন ইউটেরাস বাদ দেওয়ার দরকার। অর্থাৎ প্রচন্ড ব্লিডিং মানেই কিন্তু ইউটেরাস বাদ দেওয়া নয়, কিন্তু প্রচন্ড ব্লিডিং হলে কখনো কখনো আমাদের ইউটেরাস বাদ দেওয়ার দরকার হয়, এবং সেটা 100 জনের মধ্যে মাত্র একজনের, বাকি 99 জনের কিন্তু দরকার হয় না। এবার আসি, ধরুন আপনার ফাইব্রয়েড আছে, আপনি প্রেগনেন্ট হলেন। অনেকে জিজ্ঞাসা করে, ডাক্তারবাবু প্রেগনেন্সি আসার পর কোনো সমস্যা হবে না তো? যদি ফাইব্রয়েডটা সাবমিউকাসাল ফাইব্রয়েড হয় তাহলে প্রেগনেন্সি আসার পর সেটা মিসক্যারেজ করতে পারে। কাজেই সাবমিউকাস ফাইব্রয়েড হলে আমরা অবশ্যই বলবো অপারেশন করে তারপর প্রেগনেন্সি প্ল্যান। যদি এটা ইন্ট্রামিউরাল বা সাবসেরাস ফাইব্রয়েড হয়, প্রেগনেন্সি এর সাইজ বাড়তে পারে। কখনো কখনো এই ফাইব্রয়েডের কারণে মিসক্যারেজ হতে পারে, বিশেষ করে সেকেন্ড ট্রাইমেস্টার মিসক্যারেজ বা প্রিটার্ম লেবার অর্থাৎ সময়ের আগে ডেলিভারি হতে পারে, কিন্তু সেটা খুব বিরল ক্ষেত্রে হতে পারে। ফাইব্রয়েডটা বেড়ে যাওয়ার কারণে কখনো কখনো বাচ্চার গ্রোথে সমস্যা হতে পারে, অর্থাৎ বাচ্চার গ্রোথ কম হতে পারে, কিন্তু এটা খুব কম ক্ষেত্রে হয়। কখনো কখনো ফাইব্রয়েডটা যদি নিচের দিকে থাকে, অর্থাৎ সার্ভাইকাল ফাইব্রয়েড বা ইউটেরাসের নিচের দিকে থাকে, অর্থাৎ লোয়ার সেগমেন্ট ফাইব্রয়েড হয়, তার ফলে ডেলিভারির সময় কখনো কখনো সমস্যা হতে পারে। সাধারণত সমস্যা হয় না। এবার অনেকে প্রশ্ন করেন যে ডাক্তারবাবু আমার প্রেগনেন্সি আছে, ফাইব্রয়েড আছে, ডেলিভারির সময় কি সিজারের সময় কি ফাইব্রয়েডটাকে বাদ দিয়ে দেওয়া যায় না? মনে রাখতে হবে যে প্রেগনেন্সিতে ফাইব্রয়েডটা সাইজে বাড়ে, প্রেগনেন্সি চলে গেলে ফাইব্রয়েডের সাইজটা কমে যায়। এই জন্য সাধারণত আমরা চেষ্টা করি সিজারের সময় ফাইব্রয়েডটাকে অপারেশন না করার, ডিস্টার্ব না করার, কারণ পরে এটা ছোট হয়ে যেতে পারে। বা অপারেশন যদি করতে হয় যখন আপনি প্রেগনেন্ট নন, তখন অপারেশন করাটা অনেক বেশি সেফ, কারণ তখন ব্লিডিং কম হয়।
আমরা কখন সিজারের সময় অপারেশন করি? যখন দেখা যায় যে এটা ডেলিভারি করতে বাধা দিচ্ছে, অর্থাৎ আমাদের বাচ্চা ডেলিভারি হতে সমস্যা হচ্ছে, অথবা ডেলিভারির পরে যে ইউটেরাসের জায়গাটা সেলাই করতে সমস্যা হচ্ছে, তখন একমাত্র ডেলিভারির সময় আমরা অপারেশন করি, কিন্তু সেক্ষেত্রে আমাদের ব্লাড হাতে নিয়ে অপারেশন করতে হয়। আচ্ছা, এবার হচ্ছে ধরুন আগে আপনার ফাইব্রয়েডের অপারেশন হয়েছে, মায়োমেক্টমি হয়েছে, এবার আপনি প্রেগনেন্ট হলেন, তাহলে কি রিস্ক হতে পারে? ইউজুয়ালি প্রেগনেন্সিতে খুব একটা রিস্ক হয় না। কখনো কখনো, বিশেষ করে যদি ওপেন অপারেশন হয়, অর্থাৎ ল্যাপারোস্কোপি না করা হয়, ওপেন অপারেশন হয়, কখনো কখনো যদি বিশেষ করে আপনার যদি নর্মাল ডেলিভারি ট্রাই করা হয়, তাহলে ইউটেরাস ফেটে যেতে পারে, ইউটেরাস রাপচার হতে পারে, যার ফলে মা এবং বাচ্চা দুজনের প্রাণ সংশয় হতে পারে। কিন্তু এটা সচরাচর হয় না, এটা খুব বিরল ঘটনা। আর আজকালকার দিনে ল্যাপারোস্কোপিক সার্জারি বা হিস্ট্রোস্কোপিক সার্জারিতে এটা প্রায় বিরল বললেই চলে। আর কখনো কখনো ফাইব্রয়েড থাকার কারণে আপনার যদি অপারেশনের সময় অর্থাৎ সিজারের সময় কখনো কখনো অ্যাডহেশন হতে পারে, যার ফলে খাদ্যনালী বা পেচ্ছাপের রাস্তায় আঘাত লাগার সামান্য একটা সম্ভাবনা আছে। তাহলে আমরা যেটা আলোচনা করলাম, ফাইব্রয়েড আছে মানেই সেটা প্রেগনেন্সিতে বাধা দিচ্ছে এরকম নয় সবসময়। ফাইব্রয়েড আছে মানেই সেটা মিসক্যারেজ করছে এরকম নয়। ফাইব্রয়েড থাকা সত্ত্বেও আপনি স্বাভাবিকভাবে প্রেগনেন্সি নিতে পারেন, আপনার মিসক্যারেজ না হতে পারে, অর্থাৎ ফাইব্রয়েডের সবসময় ট্রিটমেন্ট দরকার না হতে পারে। সাবমিউকাস ফাইব্রয়েড থাকলে অথবা হেভি ব্লিডিং হলে তাহলে অবশ্যই আপনাকে সেটা অপারেশন করে তারপর প্রেগনেন্সি নিতে হবে, এবং অপারেশনটা প্রেফারেবলি ল্যাপারোস্কোপি বা হিস্টেরোস্কোপির মাধ্যমে করা উচিত, ওপেন অপারেশন নয়। হরমোন থেরাপি নেবেন না যদি আপনি প্রেগনেন্সির জন্য প্ল্যান করে থাকেন, অর্থাৎ ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট বা হচ্ছে মিফেপ্রিস্টন জাতীয় ওষুধ বা হচ্ছে লিউপ্রোলাইড অ্যাসিটেট জাতীয় ওষুধ ইউজ করবেন না। আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান, আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্টের ফোন নাম্বার হচ্ছে 9831355912, অর্থাৎ 9831355912। বাংলাদেশ থেকে যোগাযোগ করতে হলে তার আগে অবশ্যই +91 অর্থাৎ ইন্ডিয়ার কোড নাম্বার দিতে হবে। আমাদেরকে পেতে পারেন ফ্রেন্ডস ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড, গড়িয়া। এখানে পাবেন সোম বুধ শুক্র প্রতিদিন বিকেলবেলা 3টের সময়, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। প্রতি শুক্রবার আরএসভি হসপিটাল টালিগঞ্জ, সেখানে পাবেন বিকেল 3টের সময়। প্রতি শনিবার হিন্দুস্তান হেলথ পয়েন্ট গড়িয়া, সেখানে পাবেন শনিবার সন্ধ্যেবেলা বিকেল 3টের সময়। ভাগীরথী নেউটিয়া হসপিটাল পার্ক স্ট্রিটে পাবেন প্রতি মঙ্গলবার বিকেল 4:30 5টা নাগাদ। ভাগীরথী নেউটিয়া হসপিটাল নিউ টাউনে পাবেন বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ। আর প্রতি শনিবার সোদপুরে সাহা পলিক্লিনিকে পাবেন শনিবার সকালবেলা সকাল 9টা থেকে। কিন্তু আমরা বলবো, যেহেতু আমরা সবসময় অ্যাপয়েন্টমেন্ট ঠিক টাইমে দিতে পারি না, কারণ আমাদের হাতে অ্যাপয়েন্টমেন্টের অনেক চাপ থাকে, সেজন্য আমরা বলবো দয়া করে সময় থাকতে অর্থাৎ আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন, অর্থাৎ অন্তত 1 সপ্তাহ আগে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। এবার আমরা ফেসবুক লাইভে যা যা প্রশ্ন পেয়েছি সেগুলো নিয়ে একটুখানি আলোচনা করব। আচ্ছা, আমরা যেসব প্রশ্নগুলো পেয়েছি, লুবনা রহমান লিখেছেন, আমার জরায়ুমুখে ছোট একটা টিউমার হয়েছে, আমি 4 বছর ধরে কনসিভ করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। মনে রাখতে হবে, জরায়ু যেটা বললাম, জরায়ুমুখে টিউমার মানেই সেটা সবসময় অপারেশন করতে হবে এরকম নয়, তার আগে দেখতে হবে আপনার বন্ধাত্বের অন্য কোনো কারণ আছে কিনা। আচ্ছা, তারপরে আমাদের কাছে লিখেছেন মোহাম্মদ মাহবুবুর রহমান, অলিগোস্পার্মিয়া রোগের চিকিৎসা আছে কিনা বাংলাদেশ থেকে বলবি, অবশ্যই চিকিৎসা আছে। দয়া করে আমাদের লো স্পার্ম কাউন্ট অর্থাৎ শুক্রাণুর সমস্যা নিয়ে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন, সেখানে বিস্তারিত আলোচনা করা আছে, বা আপনি যদি চান আমাদের সাথে অনলাইনেও কনসাল্ট করতে পারেন। মুক্তা ইসলামিস লিখেছেন, স্যার আমার বয়স 26, পিরিয়ড রেগুলার, এএমএইচ লো, ডিমের সাইজ 19, আমার ন্যাচারাল কনসিভ করার চান্স আছে কিনা। এই প্রশ্নটা আমরা প্রায় পাই, ন্যাচারাল কনসিভ করার চান্স আছে কিনা। মনে রাখতে হবে, খুব কম পেশেন্ট আছেন যাদের আমরা বলতে পারি ন্যাচারালি প্রেগনেন্সি আসবে না। বেশিরভাগ সময় কিন্তু ন্যাচারাল প্রেগনেন্সি আসার চান্স থাকে, কিন্তু আপনার ক্ষেত্রে ঠিক কতটা চান্স আছে সেটা ডিপেন্ড করছে আপনার পুরোপুরি কন্ডিশনের উপরে, জাস্ট একটা রিপোর্ট দেখে কিন্তু বলা যায় না। তারপরে লিখেছেন আমাদের কাছে আল্লাহর গোলাম বলে একজন লিখেছেন যে, স্যার এএমএইচ 9.5, অবদাহি আইভিএফ কি মাস্ট। দেখুন, এই জাস্ট এই একটা ইনফরমেশন দিয়ে দুঃখিত আমরা বলতে পারবো না আইভিএফ মাস্ট কিনা। আচ্ছা, সোমা ঘোষ পিঙ্কি লিখেছে, আপনার বেলঘরিয়া চেম্বার আসেন, আপনি কি আসেন? বেলঘরিয়াতে নয়, সোদপুরে আসি শনিবার, প্রতি মাসের প্রথম শনিবার সকাল 9টার সময়, কিন্তু সেটা অন্তত 1 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। নাইরা সুলতানা লিখেছেন, আমার সিস্ট আছে সেই কারণে আমার পিরিয়ড হয় না। সিস্ট নয়, এটা পলিসিস্টিক ওভারি। আপনারা প্লিজ দয়া করে আমাদের পলিসিস্টিক ওভারির ভিডিও দেখবেন। পলিসিস্টিক ওভারি মানে কিন্তু সিস্ট নয়, এটা হরমোনাল সমস্যা। মেডিসিন খেলে পিরিয়ড হয়, তাহলে কি আমি মা হতে পারবো না? অবশ্যই পারবেন।
পিরিয়ড রেগুলার জন্য আমি কি করবো? পিরিয়ড যদি শুধু রেগুলার করতে চান তাহলে কিন্তু প্রেগনেন্সি আসার ট্রিটমেন্ট করা যাবে না। পিরিয়ড ইরেগুলার থাকা অবস্থায় ট্রিটমেন্ট করা যায়। আমরা বলবো আপনি দয়া করে আমাদের পলিসিস্টিক ওভারি সিনড্রোমের ওপর যা ভিডিওগুলো আছে সেগুলো দেখার জন্য। আচ্ছা, সুদেশনা জানা লিখেছেন এএমএইচ লো থাকলে কি ব্লাস্টোসিস এমব্রায়ো ট্রান্সফার করা যায় না? অনেক সময় যায় না, কারণ ব্লাস্টোসিস এমব্রায়ো ট্রান্সফার করার জন্য দেখতে হবে আপনার খুব ভালো কোয়ালিটি এবং কোয়ান্টিটিতে বেশ কয়েকটা, অর্থাৎ গ্রেড এ এমব্রায়ো লাগবে, ডে 3-তে অন্তত 3-4টে। এএমএইচ কম থাকলে কিন্তু সেটা করাটা মুশকিল। একমাত্র উপায় হচ্ছে যদি এমব্রায়ো পুলিং করা যায়, অর্থাৎ আপনার যদি 2 থেকে 3 বার আমরা আইভিএফ এর স্টিমুলেশন দিই, আপনার থেকে যদি এমব্রায়ো কালে ভালো এমব্রায়ো তৈরি করতে পারি তাহলে। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রশ্ন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ফেসবুক পেজটি শেয়ার করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।